আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা ওয়া বিল হিকমা। আসেন, গতকালকে আমরা তিনটে বিক্রিয়া সম্বন্ধে জানছি। আমরা এখন নন রেডক্স বিক্রিয়া করতেছি। কোনটা বিক্রিয়া? নন রেডক্স। তিনটা বিক্রিয়াতে আমাদের পানি কাজ করছে। কি কাজ করছে? পানি কাজ করছে। একটাতে আমরা এসিড ক্ষার বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন করছি, তার নাম বলছি আমরা প্রশমন বিক্রিয়া, তার নাম বলছি আমরা নিরক্ষ বিক্রিয়া। আরেকটাতে আমরা ওই এসিড ক্ষার বিক্রিয়াটাতে যে লবণ ও পানি উৎপন্ন করছি, এটাকে আমরা উল্টাই দিয়েছিলাম। যেখানে আমরা দেখলাম লবণ ও পানি আসছে, পানিটাকে বিশ্লেষিত হয়েছে H+OH- বিশ্লেষিত আমরা নতুন জগৎ করছি। যেটা এসিড ক্ষার, কিন্তু ওটা নিয়ে কেউ বলে না, তাই আমি বলতেছি না। কিন্তু ওটা হলো গিয়া উল্টা, তারপর ওটা হলো আদ্র বিশ্লেষণ, যেহেতু পানিটা ভেঙে গেছে। ঠিক আছে, একটা উদাহরণ আরেকটা দিই, তাইলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন আমাদেরকে বলে ধরো এটা হলো ফসফরিক অ্যাসিড, এটার নাম কি? ফসফরিক অ্যাসিড। আর এটার নাম ধরো একটা দিলাম, এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একটু বড় দেখি, কঠিন দেখে বিক্রিয়াটা লিখতেছি কেন? যাতে তোমাদের সহজ হয়, তোমাদের জন্য। তাহলে আমি যদি বিক্রিয়াটা যদি দেখি, এটা তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, ঠিক না? এটা কার বিক্রিয়া? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। আর এখানে একটা বিক্রিয়া দিচ্ছি, সেটার নাম হলো অ্যালুমিনিয়াম ফসফেট। অ্যালুমিনিয়াম সুজনিয়তি, ফসফেটের সুজনিয়তি। তাহলে কিছু লেখা দরকার আছে না? আর এখানে হলো কি? এখানে আমি দিলাম পানি। এখানে কি দিলাম? পানি। এই দুটো বিক্রিয়া দিলাম, ঠিক আছে? দিলাম তো। আবার আরেকটা দিলাম, সেটার নাম হলো দিলাম যে জিঙ্ক সালফেট 7 অণু পানি। তাহলে দেখো তোমরা ঘুরে ফিরি যে এই বিক্রিয়াটাতে যদি আমরা দেখি, এই বিক্রিয়া যদি আমরা ভাঙালে কি হবো? অ্যালুমিনিয়াম 3+ আর এখানে হবো OH-। তিনটে OH পরমাণু আমরা এবং চাইলে 3 দিতে পারি সামনে। এটা তোমাদের ইচ্ছা, তোমরা দিবে, কিন্তু আমি কঠিন করবো না, আমি 3 এর সাথে 5 দিলাম। আর ফসফরিক অ্যাসিডের কথা যদি আমরা বলি, ফসফেট হলো 3O4 3- আর হাইড্রোজেন হলো অলওয়েজ কি প্লাস। তাহলে এবার এটাকে যদি আমরা ভাঙাই, যে আমাদের অ্যালুমিনিয়াম হলো 3+ আর ফসফেট হলো 3O4 আর এখানে যদি আমরা ভাঙাই H+ আর OH-। ঠিক আছে, এখন এটাতে অ্যালুমিনিয়াম আর ফসফেট যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ফসফেট গঠন করে। অপরদিকে এই যে H+ আর OH- মিলে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। তাহলে এটা কেন আসেনি? বুঝছেন এটা? বুঝছেন? তাহলে এই যে এসিড ক্ষার লবণ পানি উৎপন্ন করছে, এটা একটা প্রশমন বিক্রিয়া। কেন? এসিড ক্ষারকে প্রশমিত করতে পারে, আর এসিড ক্ষারকে প্রশমিত করতে পারে, আর ক্ষার এসিডকে প্রশমিত করতে পারে। যেমন ধর শ্যাওলা, ঠিক আছে? তো এই শ্যাওলাগুলারে তুই যদি এই শ্যাওলাগুলা কিন্তু কিছুটা কি করে? অম্ল রূপে কাজ করে। এখন তুই যদি এগুলোতে যদি সিলিকন ডাইঅক্সাইড বা বালি, এটা যদি তুই যদি মানে ছাড়ি দাও, ঠিক আছে, এই শ্যাওলাগুলো দূরীভূত হয়ে যাবে। কথা বোঝা গেছে? তাইলে এই যে একটা এসিড ক্ষারের বাস্তব উদাহরণ। আমাদের যে বিভিন্ন পোকামাকড় কামড়ায়, এখানে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। এই ফর্মিক অ্যাসিড তুই যদি একটু চুন দস, তাহলে চুন হলো ক্ষার, তাহলে এটা কি হয়ে যাবে? ব্যথাটা এগুলা কমে যাবে। কথা বোঝা গেছে? নর্মালি বললা কামড়ালে ভালো, মৌমাছিদের এরকম থাকে। তো যাই হোক, তাহলে এসিড ক্ষারগুলো কি বাস্তব উদাহরণ। এরপরে এখন দেখ, এসিড আর ক্ষার এদের যে ধর্মটা, এরা দুইটাই তো খুব খারাপ, মানে ধর্মটা তো একদিক দিয়ে মানে অন্যরকম, আমাদের দৈনন্দিনের আমরা যা ভোগ করতে পারি তার বাইরে। কিন্তু দেখ, যা উৎপন্ন হচ্ছে তার দুটোই কিন্তু আমরা খাই, লবণ ও পানি। হয়তো এটা এমন লবণ আমরা খাচ্ছি না, কিন্তু তারপরে ওই ধর্মটা তো আমরা খাচ্ছি না। তাহলে এসিড আর ক্ষার এই দুইটার ভিতরে মানে এরা যে উৎপাদটার সাথে বিক্রিয়কের কোনো মিল নাই, এই কারণটাকে বলে নিরপেক্ষ। কি বলে? নিরপেক্ষ বিক্রিয়া। আচ্ছা, এটা হলো কথা বলার কারণ, এটা আগে কথা হয়ে গেছে, জাস্ট একটু রিভিউ করে দিচ্ছি। আর অ্যালুমিনিয়াম ফসফেট আর পানি, ঠিক আছে? এখন বিক্রিয়াটা উল্টো হলে আবার আগের মতো কথা দিই যে আমার অ্যালুমিনিয়াম প্লাস কি হবে মাইনাসের সাথে, অ্যালুমিনিয়াম OH3 আর H হলো কার সাথে? ফসফেটের সাথে, H3PO4 ফসফেটের জন্য বুঝা গেছে এটা? এখন এখানে দেখ, পানিটা ভেঙে গেছে। বিক্রিয়কে যদি পানি ভেঙে বা পানি বিশ্লেষিত হয়, তো এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। কি বলে? আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র মানে পানি ভেঙে গেছে, পানি বিশ্লেষণ হয়ে গেছে। কথা বোঝা গেছে? আমি আজকের জন্য মাফ করেছি, কিছু কম কথা বলতে সালফেট মারা। এরপর আসেন জিঙ্ক সালফেট কি?
সাতান্ন পানি, এটাও পানি, পানি উৎপন্ন হয়েছে, বিক্রিয়কে পানি আছে, পানি ভাঙিয়ে গেছে। এখানে জিঙ্ক সালফেট সাতান্ন পানিতে আমরা তো ভাবতে পারি যে আমাদের জিঙ্ক সালফেট, আমাদের জিঙ্কটা Zn2 প্লাস, সালফেটটা SO4 মাইনাস, আমাদের H2 কে আমরা H প্লাস OH মাইনাস বলতে পারি। বলে এখানে আমাদের তো এটাও বলতে পারতাম যে জিঙ্কের সাথে OH আর যে এখানে কত H2SO4 উৎপন্ন হয়েছে, বলতে পারতাম না? পারতাম কিনা? যে এটা আর এটা বলতে পারতাম কিনা? বলতে পারতাম, কিন্তু বেসিক্যালি এটা ঘটে না। পানি বিক্রিয়কে থাকতে যে বিশ্লেষিত ব্যাপারটা তা নয়। তো এখানে কি হয়? এখানে হয় মূলত যা জীবনে কোনোদিন ঘটে না তাই হয়। সেটা কি? যে যুগীয় ওই যে পুরো বীজগণিতের নিয়মে জাস্ট এটা সাথে লাগিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে বলে পানি যোজন, পানি যোজন, ঠিক আছে? আর এই পানিটাকে বলে ক্যালাস পানি। কি পানি বলে? ক্যালাস পানি। এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছি না? এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে, বলতে পারি এগুলো নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটার নাম হলো অদক্ষেপ বিক্রিয়া। কি বিক্রিয়া? অদক্ষেপ বিক্রিয়া। এটা কিন্তু এই অদক্ষেপ বিক্রিয়া কিন্তু আমাদেরকে একটু হলেও কি করবে? অদক্ষেপ বিক্রিয়াতে একটু হলেও ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম? যারা শুধু মেন বইয়ের উদাহরণগুলো মুখস্থ করে যায় আল্লাহর রহমতে তারা সফল হয়। অনেকে আছে যে মেন বইয়ের উদাহরণটাকে কি করে, ওটা থেকে লজিক বের করি, ওটা করে দেয়। আমি একটা জিনিস কেমন করে আসছি আমি এটা বুঝতেছি না, আসলে কোনো লেখা নাই লেখা নাই। তাইলে এই যে অদক্ষেপ বিক্রিয়া দেয়, অদক্ষেপটা যে করবো, ঠিক আছে? তো নরমালি কিভাবে চিন্তা করবো? তো এখানে কি করতেছে? নরমাল কথাগুলো বলতেছে। নরমাল কথা হলো যে প্রথমে অদক্ষেপ বিক্রিয়াতে অনেকে কি করে, মনোযোগ কোথায়? এভাবে কি মনোযোগ দেখে মনোযোগ আমরা জানি কি অদক্ষেপ বিক্রিয়াতে যে অদক্ষেপটা করবো, ঠিক আছে? এই অদক্ষেপ নিয়ে বহুত কথাবার্তা আছে। সেই কথাবার্তাগুলো কিরকম? প্রথম যে কথাবার্তা আছে সেটা হলো যে মানে নর্মাল সেন্সে, মানে আমার স্যার আমার বুঝাতে পারতেছেন, তাহলে কি হবে? অদক্ষেপ বিক্রিয়া দিয়ে মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? উদাহরণের বই ছাড়া আইটেম, মানে বইতে যে উদাহরণগুলো আসবে বলে স্যার আসবে না, তাইলে এটা একটা, অনেকে এটাতে 50% লোক সফল হয়। এরপর হলো যে আর কিছু টিচার আছে, ওরা কি বলে? ওরা বলে যে বইতে যে উদাহরণগুলো আছে এগুলোতে যেগুলো অদক্ষেপ হচ্ছে আর যেগুলো অদক্ষেপ করে না, তোরা এই মুখস্থ রাখিস, ঠিক আছে? তাই তো পরীক্ষাতে কমা নাই। কমপ্লিটলি এই দুইটা যারা ফলো করছে এরা 90% কি হয়েছে? সফল হয়েছে। 90% কি হয়েছে? সফল হয়েছে। তাইলে বাকি 10% কি হয়? বুঝতে হয়। বাকি 10% কি হয়? বুঝতে হয়, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হয়। আবার অনেকে আছে যে একের বালা চাই বই টুইটে বলা হিন্দি বুঝতে চায়, ঠিক আছে? এই 10% যাতে বুঝতে গেছে হাতের পুরো 100% শেষ হয়ে গেছে, কারণ হাতের মাথা কোনোভাবেই কাম করে না, হাতের মাথার কোনোভাবে কাম করে না। তাহলে আমাদেরকে এটা শুধুমাত্র যে স্যারদের যে ট্রিক্সটা, ওই ট্রিক্সটা কেন? প্রথমত হলো যে স্যার অদক্ষেপ বিক্রিয়া বুঝে না, এই কারণে তারা ট্রিক্স অ্যাপ্লাই করে, কারণ ওইভাবে পরীক্ষা হয়ে আসতেছে, ঠিক আছে? এইতে 90% সফল। আর 10% হলো গিয়ে ওই ইন্টারমিডিয়েট হরি ভালো উড়েতে বড়ি উড়েটি গিয়েছে, বা এত অনেক ভালো মানুষ মানে শিক্ষক হাতের কাছে এটা ডর লাগে, ঠিক আছে? কিলা ডর লাগে? পরীক্ষাতে যদি আগে দিয়ে দিই সে সময় কন্ডাই কথাই বোঝা গেছে? বহুত কথাবার্তা আছে এখানে। তুই এরকম করে 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 বলে, ঠিক আছে? তো এরকম করে করে বললে কি হয়? এটাতে আবার মানে হাতের কনসেপ্টও ক্লিয়ার হয়, বহুত কিছু ক্লিয়ার হয়, খুব কম পোলাপানি এখানে সফল হয়, ঠিক আছে? কারণ বাইন্ড জীবন আছে এগুলো হারে না। তো নর্মালি আমাদের এটা কেন বলতেছি? প্রথমত হলো যে পদক্ষেপ বিক্রিয়ার আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। পদক্ষেপ বিক্রিয়া ইন্টারমিডিয়েটে অনেক গুরুত্বপূর্ণ থাকে, ঠিক আছে? তো আমার কথা আমার এখানে যতটুকু দরকার আমি ঠিক ততটুকু আমি এর বাইরে করাবো, কিন্তু আমি এখানে দুইটা ট্রিক্স বলে দিচ্ছি। প্রথমে মেন বইয়ের বিক্রিয়া পুরো মুখস্থ রাখতে হবে, মুখস্থ ক্লিয়ার রাখবো, আমি তো জানি বিক্রিয়া কেন হয়, আর মুখস্থ রাখতে দরকার নেই। দুই নম্বরটা হলো যে যারা যারা পদক্ষেপ করছে সেটা, কারণ আমি যে বলতেছি আমি জানি না, কিন্তু আমি নর্মাল কথা বলতেছি, জেনারেল সেন্সে কথা বলছি, জেনারেল যেটা করে তাইলে ওইটা, তাইলে হিয়া নতুন আমরা দুইটা শেষ, তাইলে হিয়া আমরা কমানো আল্লাহর রহমতে আমরা হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে, যাতে কমানো সেটা 100% হয়ে গেছে, ঠিক না? কিন্তু পদক্ষেপ বিক্রিয়ার মূল থিম যেটা, এটা যেমন ধর আমি বলি, প্রথমত যখন আমি নতুন নতুন পড়াইতাম তখন আমি কি করতাম? অদক্ষেপ কার অদক্ষেপ করবো, কার অদক্ষেপ করতো না, এটার লাই লজিক, এই লজিক এই লজিক মারা এটা আর একটা করে লাগে কথা বুঝছো? স্কিলে প্রথমত অদক্ষেপ বিক্রিয়ার কনসেপ্ট আছে, প্রশ্ন কি আসে সেটা দেখে নে। মানে ব্যাপারটা কিরকম? তুই যখন অনেক পারস কিন্তু তুই নতুন নতুন পড়া মানে ছেলে পড়াতে গেছিস, তখন তোর ক্ষেত্রে কি হবে? তোর অভিজ্ঞতা নেই কিন্তু তুই জানোস বেশি, কথা বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে এবার তোর ঘটনা ঘটবো কি?
ঘটনা ঘটবো যে তুই বহুত কিছু বুঝা লাইছস কিন্তু বলা পরীক্ষাতে লাভ না, ঠিক আছে? তো বলা না তোর অ্যাকসেপ্ট করতে হারান না, কয় পরীক্ষাতে কমানাই না বা আইসে যে হারিয়ে না, কিলে তুই তো এক কাজে ইনফরমেশন দিয়ে লাইছস, তুই তো বহুত কিছু জানাস কিন্তু তুই জানিয়ে দিয়ে লাইছস। এরপরে যেটা হইলো সেটা হইলো তুই কিছুই হারস না কিন্তু তুই টিক্সতে দেখা দিছিস, আরে সারে তুই করছে তুই এনে চলে গেছে, ঠিক আছে? আইলে তো দরকার সার হচ্ছে, কিন্তু আমাদেরকে এখন কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, কারণ আল্লাহর মধ্যে আমাদের ধারণা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, কথা বোঝা যাচ্ছে? কারণ আমরা জানি এই 10 বছর ধরে কি প্রশ্ন আসতেছে, আবার আল্লাহর মধ্যে আমরা এটার ভিতর কনসেপ্টও জানি। তো আমরা শুধুমাত্র ওই ছোট্ট একটা টার্ম কথা মানে ছোট্ট একটা টার্ম বলবো, যে টার্মটা নর্মালি সার্ভার বলে না, ঠিক আছে? কারণ দিলে ওই যে দুইটা পার্থক্য হয়ে যায়, কেউ না জানি খালি প্রিভিয়াস কোশ্চেন ধরি শিখালে মুস্তফা আলিছে, আর কেউ জানি আর করা না, কিলে যাতে বেশি জানে হাতে নিশ্চয়ই যাতে আর নেই, ঠিক আছে? যাতে আর অন্য কিছু উপরে চলে গেছে। তাহলে এখন কেসে দেয় ওদেরকে বিক্রিয়াটা কিরকম? ওদেরকে বিক্রি হলে তো নর্মালি ব্যবস্থা দেওয়া তো তুই একটা গ্লাসে লবণ গুলেতে দিবি আর একটা গ্লাসে পানি দিবি, কথা বোঝা যাচ্ছে? কে বুঝি? আর কাতে পানি তুই বরাবর 1 মিনিট গুলি, ঠিক আছে? দুইটাতে 1 চামচ লবণ 1 চামচ পানি দিবে, 1 মিনিট তুমি গুলি, মানে কি হলো এটা না লাগে 1 মিনিট পর তুমি দেখছো লবণটা নাই কিন্তু চিনিটা এখনো ছোট ছোট করে আছে, কথা বোঝা যাচ্ছে? একদম পার্থক্য ইন জেনারেল ইয়াটা বলতেছি। তুই লবণ কি? সোডিয়াম ক্লোরাইড। আর চিনি কি? চিনি সংকেত যদি তুমি দেখো, চিনিতে সিও আছে, এইচও আছে, ও আছে, কে বুঝি? সি আছে, এইচ আছে, ও আছে। এখন আমি তো চিনি সংকেতটা ভুলে গেছি, চিনি সংকেতটা আমি ভুলে গেছি। চিনি সংকেত কিন্তু নরমালি মনে হয় রাসায়নিক সংকেত এখানে আছে, হ্যাঁ বলতে আছে, মানে চিনি সংকেত দিয়া দেখতে পারবা। তাহলে একটা করতে পারো, এই একটু যা করো আমি একটু করে দিচ্ছি। এবং সংখ্যা দিয়ে 4 মাথা তাই না, তবে সংখ্যাটা কি চিনি সংখ্যাটা কিন্তু ভারী, দেখিয়া ভারী মানে ভর বেশি, লবণের সংখ্যাতে ভর কম, মানে লবণের আণবিক ভর কম। লবণ বলতে আমরা কি বুঝি নরমালি? সোডিয়াম ক্লোরাইড কত? সোডিয়াম 23 আর ক্লোরাইড হলো 35.5, মানে 58.5। আর এখানে কার্বন আছে কত? 12, অক্সিজেন আছে কত? 16, 28, আর হাইড্রোজেন আছে কত? 1, 29। কিন্তু প্রবলেমটা হলো কার্বন অক্সিজেন এগুলো সংকেতের ভিতরে এগুলো তো পরমাণুর পার্থক্য আছে, ইগে সাইগে আছে, ইগে দুগে আছে, এনে করে এটা কি হয়ে যায়? বড় হয়ে যায়, কথা বোঝা যাচ্ছে কিনা? তো এইটা এবার তুই আরেকটা চান্স, যেমন ধর তুই সোডিয়াম ক্লোরাইড দিলি এক জায়গায়, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, আবার তুই দিলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা, এটা একটা লবণ, দুইটা তো ধাতুর লবণ। ধাতু যখন একটা গ্যাসের সাথে তখন তো লবণের সৃষ্টি হয়। এখন ঘটনা হলো তুই দেখ অ্যালুমিনিয়াম আমরা যেখানে জানালা আছে না, জানালার পাতি কি অ্যালুমিনিয়াম, আর মোবাইলের পিছনে ব্যাক কভারটা গিয়া ব্যাক পার্টটা সাদা অ্যালুমিনিয়াম বডি হয়, সাইকেলগুলো অ্যালুমিনিয়াম বডি হয়। অ্যালুমিনিয়ামকে গলবো সহজে? গলবো না, কিন্তু সোডিয়াম গলি যাবে। তাই কি সোডিয়াম হইলো 11 আর অ্যালুমিনিয়াম কত? 27, কথা বোঝা যাচ্ছে কিনা? এবার তুই যাবো লেডে, লেড হলো 78, লেড কত? 78, সরি লেড 82, মার্কারি 78। এই যে ধাতুগুলা এগুলো আরো ভারী, এগুলো আরো ভারী। তাহলে নর্মাল কনসেপ্ট তুই মাথায় রাখবি, যে জ্ঞানের কনসেপ্ট সেটা হলো যে ধাতু যত ভারী সে তত কম দ্রবীভূত হয় পানিতে। কে বলছি? কম দ্রবীভূত হয় পানিতে, এটি হলো প্রথম লজিক, যে ধাতু যত ভারী সে পানিতে কম দ্রবীভূত হয়, শেষই কাহিনী, মনে থাকবেন এটা। তাইলে যার ভিতরে আণবিক পারমাণবিক ভরের ধারণা আছে সে বুঝে গেছে যে কে ভারী, শেষ। কেন? অদকে বিক্রি হলো ওই বিক্রিয়া, যেখানে আমাদের দুইটা বিক্রিয়া থাকবে, দুইটাতে দুইটা ধাতু থাকবে, এই দুইটা ধাতুর ভিতরে যাতে বেশি ভারী সাথে বাদ দিকেও অদ্রবণীয় হবে, সে দ্রবীভূত হবে না, তার অদক্ষেপ করবে, যে দ্রবীভূত হবে না তারও অদক্ষেপ করবে, এটাই তো। তাহলে এটার কাহিনী শেষ। সেকেন্ড কাহিনী কি? সেকেন্ড কাহিনী হলো গ্রুপ নাম্বার 1, কে কইছি? কে কইছি? কে কইছি? তারা কারা? আই লিনা কে রুবি এসে ফেলেছে। ম্যাজিক নাম্বার মনে আছে? হ্যাঁ 2 8 বেশি কত? সরি 2 পার্থক্য 2,
2 হলে সরি 1 3 পার্থক্য কত 2 গেছে তাহলে এবার হলো 8 মানে কত 11 আবার পার্থক্য কত 8 মানে কত 19 আবার পার্থক্য কত 8 এবার হলো 18 2 ডবল 8 ডবল 18 কিন্তু ডবল 30 কি এখানে কাজ করবে না এটা মনে থাকতে হবে 17 37 37 আবার কত তাহলে একটা 18 গেছে আর 18 মানে কত 55 আর একটা ডবল একটা 32 একটা 32 মানে কত 87 এখন এটা হলো যে এটা হলো গ্রুপ নাম্বার 1 এর ধাতু গ্রুপ নাম্বার 1 এর ধাতুর জেনারেল কথা কি তারা পানিতে দ্রবণীয় তারা পানিতে দ্রবণীয় তারা পানিতে দ্রবণীয় কথা বুঝাইছে গ্রুপ নাম্বার 1 পানিতে দ্রবণীয় কে বুঝি পানিতে দ্রবণীয় এটা পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত খালি দ্রবীভূত না সম্পূর্ণরূপে দ্রবীভূত তাহলে হাইড্রোজেন পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে এর মাধ্যমে যে হাইড্রোক্সিল আয়ন লিথিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড রুবিডিয়াম হাইড্রোক্সাইড সিলিকন হাইড্রোক্সাইড ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড সবগুলো কি সবগুলো কি কারণ ক্ষারক যেটা পানি দ্রবীভূত সেটা তো তুই কনসেপ্ট জানিস তুই উদাহরণ জানিস এরা সবাই খায় এরা সবাই পানিতে দ্রবীভূত বাট ফ্রান্সিয়াম এতে 87 লাভ কি আর তো কোষে দ্রবীভূত তাহলে দুইটা কথা যে ধাতু যত বেশি বাইরে সে তত দ্রবণীয় গ্রুপ নাম্বার 1 পানিতে সম্পূর্ণরূপে দ্রবণীয় এই দুইটা কনসেপ্ট আমি মাথায় রাখবো এটা তুমি ইন্টারমিডিয়েট কাফাই দিও শেষ এই দুইটা কথা তুমি ইন্টারমিডিয়েট কাফাই দিও ঠিক আছে এবার আমরা এসএসসি কাফাই এবার তাই এসএসসি কাফাই লিখছে এসএসসি তে আমার কি হইব আর এর কি আছে কয়টা বিক্রিয়া আছে এদিকে দেখা ধর এটা হলো সোডিয়াম নাইট্রেট এটা কি সোডিয়াম নাইট্রেট কি লবণ রূপ এটা ধরলাম সিলভার হাইড্রোক্সাইড সিলভার কিন্তু সুজনে দুইটা একটা একটা দুই একটা দুই ধরুন এখানে সুজনে এক কাজ করতেছে দুই হলো সমস্যা নেই আর জানবে দরকার আর ধাতু চিনতে দরকার আর কে চিনতে দরকার ধাতু চিনতে দরকার আয়না জি আদা তুই জানা এই দুইটা ধাতু তোমরা যদি ভালো স্টুডেন্ট হতে তাহলে তোমরা অবশ্যই টাইমটাকে ভালো টাইমে স্পেন্ড করতে কি মানে আমাকে দেখা যাচ্ছে তোমরা ভালো স্টুডেন্ট না ভালো মানুষও না তাই নেই এখান থেকে দুইটা আমরা কি পাইছি দুইটা ধাতুর ভিতরে আমরা এখন ক্লাসিফাই করি আর সোডিয়াম হলো 11 আর সিলভার হলো কত বলতো করি আর কেন বলছি মনে আছে না তো বাগা আলো মুগুলি লাগিয়ে রাখি মনে আছে না মনে নেই গ্রুপ নাম্বার এরিয়া মুখের দাদা মনে নাই এটা কপার 29 সো বাগা আলো মুগুলি রাখতে গেছে ভুলে গেছে এত তাড়াতাড়ি কপার 29 একটা 18 মানে কত 18 মানে কত 47 তারপরে কত 32 তারপর 79 আবার 32 কত 111 কিভাবে ভুলে গেছিস মাথা বাড়ি মাথায় রক্ত বাড়ি তারপর কবি জার কফার সিলভার জার এই যে এটা কত সিলভার কত তাহলে কনসেপ্ট কি সিলভার ভারী সোডিয়াম গ্রুপ নাম্বার 1 আবার কম ভারী তাহলে এত দ্রবীভূত হবে সিলভার দ্রবীভূত হবে না তাহলে আমাদের এটা কি হবে ধাতু সিল এখানে আর এখানে সিলভার পাশে এস থাকবে আর সিলভারের পাশে এস থাকবে অথবা এরকম একটা ডাউন চিহ্ন থাকবে এটা দ্বারা বোঝা যাবে পদার্থ পড়ছে আর এস দ্বারা দেখবে যে এটা কঠিন যে সলিডে রয়ে গেছে বুঝা যাচ্ছে পদক্ষেপ এটা কি পদক্ষেপ ভালো করে থাকবে এ নাইট্রেট NO3 মাইনাস সোডিয়াম প্লাস সিলভার প্লাস হাইড্রোক্সিল মাইনাস এটার সাথে সিলভার কি নাইট্রেট প্লাস সোডিয়ামের সাথে কি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এখন এত পাশে একটা ডাউন চিহ্ন দিতে হবে নতুবা পাশে এস লিখে দিতে হবে বুঝা গেছে দুটো করা যাবে না একটা করতে হবে এইটা চিহ্নটা দিস কিলে সার্ভিস চোখে পড়ে এস লিখলে অনেক সময় সাথে খেয়াল হইতে পারে ঠিক আছে তো স্যার এই যে এত পদক্ষেপ করবি
সিলভার বুঝা গেছে তোর বইতে দেখবি যে সোডিয়াম আর সিলভার আছে তোর বইতে আবার কি আছে আয়রন আছে ধর সোডিয়াম সালফেট সোডিয়ামের যোজনী 1 সালফেটের যোজনী 2 ধর আয়রন কি আছে এটা কি ফেরিক হাইড্রোক্সাইড আয়রনের সাথে এখন কি হবে সালফেটিক এন্ডে যাবে ওইচে বাইরে চলে যাবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাম কি ফেরিক সালফেট এখন আইতে কি আয়রন 26 এটা 11 এটা গ্রুপ নম্বর 1 এটা যত এটা বাইরে রূপত আর এটা বাইরে রূপত না এটা অর্ধ করবে বাস মিনিট দিয়ে বুঝা গেছে কথা বুঝা গেছে এবার তোরা আর কেন তোর পরীক্ষা তুই কি আইবি এটা তুমি না দিবি এবার দেখ অতটা বুঝছ নি এটা আসলে কি বিক্রিয়া কতক্ষণ আগে কি বিক্রিয়া ছিল কতক্ষণ আগে দিই কি বিক্রিয়া ছিল কতক্ষণ আগে দিই মাথায় বাইরে গেছে মাথায় বাইরে গেছে আটকে দিছে কত বাইরে না মাথায় বাইরে গেছে কি বিক্রিয়া ছিল কতক্ষণ আগে কি বিক্রিয়া ছিল কনা তো কথা কোথায় তো এত ইউজার কেন তোর রু বিশ্লেষণ ইউজার তোর তো রু বিশ্লেষণ ইউজার कौन सा ये रू विश्लेषण रू हार्डिजर बुझे की आद्र विश्लेषण ये क्या आद्र विश्लेषण আছে কিন্তু অদক্ষতা তৈরি হয়েছে কি হয়ে গেছে তাহলে আদ্র বিশ্লেষণ ইয়া বড় হবে ইয়া কত দুটো বিক্রিয়া করে দিয়ে দিতে কথা বোঝা যাচ্ছে আবার যেগুলা অদক্ষেপ বিক্রিয়া কি বিক্রিয়া নট আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণে মানে ভাগ হয়েছে আদ্র বিশ্লেষণ কি হয় এই মনের রেখে দিচ্ছে ভাগ হয় মনের রেখে না ভাগ হয় এটা জাস্ট দুটো আলাদা ওই যে নিয়ে ডিরেক্ট একটা ইয়ার মানে ধর দুটো মূলক আলাদা হয়ে যায় এত আলাদা এগুলো হচ্ছে ভাগ কিন্তু এগুলি রিক্সা জায়গাতে আর কে বুঝবে বুঝলেন এখানে এদের নাম দ্বি প্রতিস্থাপন দ্বি প্রতিস্থাপন কারণ দুইবার প্রতিস্থাপিত হয় কিন্তু ধরা না প্রতিস্থাপন তো খালি জ্ঞান আছে আর কে গ্যাস হয়ে যায় কেন মনে আছে হাইড্রোজেন গ্যাস হয়ে গেছিল তো এইগুলো কেন ধরে তুই ধরা যেখানে ওই এটা এর সাথে এটা এটির সাথে তাহলে দুইটা আলাদা প্রতিস্থাপিত হয়েছে দ্বি প্রতিস্থাপন তাহলে এটাই আত্ম বিশ্লেষণ এটাই দ্বি প্রতিস্থাপন এটাই অদক্ষেপ কথা বোঝা গেছে এবার তুই আয় তোর বইতে দিতে আছে বেরিয়াম সালফেট কি হবে বেরিয়াম সালফেটের মানে সিলভার বুঝলে যাদের আর কত রয়েছে বইতে দেখবি যে কার অদক্ষেপ ফালাইছে কে হয়েছে পরীক্ষাতে বেশিরভাগ তার অদক্ষেপ ফালানো হইবে প্রশ্ন যেগুলো করা হবে ঠিক আছে আর আমরা তো ইন জেনারেল জানি গ্রুপ নাম্বার 1 ফাইনালে দ্রুত হয়ে যাবে আর যারা ভারী তারা ফাইনালে দ্রুত হবে না তাহলে একটা কনসেপ্ট বাকি আছে কয়টা কনসেপ্ট লাস্ট 7 দিন কিয়া লাস্ট 7 দিনের ভিডিও আছে কারণ আমি এটা ভিডিও বানাবো না কিন্তু ক্লাসে বানাবো এটা বোঝা যাচ্ছে এটা আগেই এসএসসি পরীক্ষা করা আছে আসসালামু আলাইকুম।